আজকে কথাবার্তা নিয়ে চলে এসেছি তন্ময়দার সাথে। তন্ময়দা হচ্ছে এই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ বলছি এই কারণেই, কারণ এই তন্ময়দাকে অনেকে স্টিকারম্যান বলে জানে। মানে বিভিন্ন জায়গায় উই ডিমান্ড জাস্টিস, তারপর জাস্টিস ফর অভয়া, তারপর স্টপ রেপ, এরকম অসংখ্য ধরনের স্টিকার আছে, কাটিং আছে এবং টুপি আরও অনেক রকমের আছে, যেটা মানে তন্ময়দা বিনা পয়সায় সবাইকে দেয়। তো এইভাবেই তন্ময়দা পরিচিত সকলের কাছে। এবার তন্ময়দার মুখ থেকে জানতে চাইবো যে 9ই আগস্ট থেকে এখনও অবধি এই আন্দোলনে যারা রয়েছেন তার মধ্যে তন্ময়দাও আছে একদম প্রথম সারিতে। তো এই আন্দোলনে এতদিন ধরে থাকার কারণটা কি, মানে মোটিভেশন বলো বা ইন্সপিরেশন? কারণ অনেকেই বেরিয়ে গেছেন, কিন্তু তোমার মতো এখনও অনেকেই আছেন। এই নিঃস্বার্থভাবে তুমি যে করে চলেছো, এর পেছনে এই আন্দোলনে থাকার সেই ইন্সপিরেশন বা মোটিভেশন, সেইটা যদি একটু জানাও, যদি অসুবিধা না থাকে। ব্যাপারটা ইন্সপিরেশন বা মোটিভেশন নয়, ব্যাপারটা মানে ধর্ষণ কেন হবে বা হত্যা কেন হবে? একটা মানুষ কোনো একটা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তার জন্য তাকে মরে যেতে হবে? তার জন্য তাকে ধর্ষিতা হতে হবে কেন? সমাজের মানুষের মধ্যে এই জিনিসটা আসবে কেন? এবং এটা কি ধরনের মৃত্যু বা কি ধরনের হত্যা? এটা কি কোনো রাজনৈতিক হত্যা, নাকি এটা কি কোনো প্রতিশোধ নেওয়ার হত্যা? কেন? মানে হত্যা তো হয়েছেই, সেখানে ধর্ষণও হয়েছে, কেন? নামটুকু মুছে দেওয়ার জন্য। কার নামটুকু মুছে দিতে চাইছে? সাধারণ মানুষ যাতে সুস্থভাবে একটা স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য যে মানুষটা আওয়াজ উঠিয়েছে, তার আওয়াজকে দমিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করে তার নামটুকু মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাকে ধর্ষণ করে। তাকে সমাজের তার পরিচয়টাই নষ্ট করে দেয়া হচ্ছে, তার লড়াইতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। কেন? উনিও নিশ্চয়ই কারোর না কারোর জীবন বাঁচিয়েছেন এবং আগামী দিনে আরও মানুষের জীবন বাঁচাতেন। তাহলে কেন এই রকম একজন ভগবানের মতন মানুষকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে শুধুমাত্র কিছু মানুষের ব্যক্তিগত ইচ্ছায়? কেন চলে যেতে হবে? কেন আরও সাধারণ মানুষরা বঞ্চিত হবে এরকম একটা মানুষের সাহায্য পাওয়া থেকে? মানে আরজি করের ডাক্তার বোন অনেক মানুষকে অনেক রকমভাবে সাহায্য করতেন, চিকিৎসা পরিষেবা দিতেন এবং বিনামূল্যে ওষুধ দরকার তিনি দিয়ে দিতেন। কার কি লাগবে না লাগবে ও নিজেই সাহায্য করতেন এগিয়ে এসে। একটা মানুষকে কেন ছেড়ে চলে যেতে হবে সে কি জানতেন? সব থেকে বড় প্রশ্ন এটাই। কি কাগজপত্র ছিল বা কি তিনি দেখেছিলেন যেটা চাপা দেওয়ার জন্য তাকে ছেড়ে চলে যেতে হলো? এটা আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আজ এরকম একজন ডাক্তার, তার কর্মস্থানে যদি অপরাধীরা তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে, ধর্ষণ করতে পারে, তাহলে একজন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? আজ এই ডাক্তার বোন যদি ন্যায় বিচার না পায়, তাহলে হাজার হাজার সাধারণ মানুষকে দেখবেন যে তারা ন্যায় বিচার পাচ্ছে না, অর্থের মাধ্যমে তাদের মুখ বন্ধ করে দেয়া হচ্ছে। তাহলে এভাবেই কি চলে আসবে? এভাবেই কি সমাজ চলতে থাকবে? আজ উচিত, বিচার ব্যবস্থার উচিত, প্রশাসনের উচিত সঠিকভাবে তদন্ত করে ব্যাপারটাকে সামনে আনা। আর কেনই বা আনবে না? কি এমন ব্যাপার আছে যে আনা যাবে না? আমরা না সিবিআই, আমরা না পুলিশ প্রশাসন, আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের একটাই ক্ষমতা, চিৎকার করা, আওয়াজ তোলা, আন্দোলনকে জারি রাখা, যাতে ন্যায় বিচার আসে। এবং এই ন্যায় বিচার যদি আসে, তাহলে আমরা একটা সুস্থ সমাজ চোখের সামনে দেখতে পাবো। না হলে আগামীকাল আমাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে, বা তখন হয়তো আমার গায়ে আগুনটা লাগার জন্য চেতনা জাগবে এবং আমরা তখন সোচ্চার হব। কেন আমরা আগে থেকে থামাতে পারি না? আমরা চেষ্টা করতে পারি না যাতে এরকম ঘটনা আর না ঘটে? ঘটনা ঘটার পর মারামারি না করে ঘটনাটাকেই যদি থামাতে পারি, অপরাধীদের মন থেকে অপরাধটাকে ধ্বংস করতে পারি, ন্যায় বিচার আসা অবধি আমরা পথে থাকবো। ন্যায় বিচার আসলে হয়তো এরকম ঘটনা আর ঘটবে না। আজ অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই দিকে দিকে এরকম ঘটনা ঘটছে। তাই আমরা
সব অপরাধীদের শাস্তি চাইছি, এবং শাস্তি না দেখা অবধি আমরা ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না, শেষ দেখেই আমরা ছাড়বো। আমরা এই কারণে পথে থাকবো যাতে এরকম ঘটনা আর আমাদের না দেখতে হয়। আচ্ছা, এবার 9ই আগস্ট থেকে এখনো অবধি প্রায় 1 বছর হতে চলেছে। তো এর মধ্যে তুমি অনেক মানুষ দেখেছো যে যারা এখনও রয়েছেন এবং অনেকে বেরিয়েও গেছেন, এবং আরেক সম্প্রদায় আছে যারা অনেকে নিশ্চয়ই চেয়েছেন কিন্তু আসতে পারিনি। এবার তাদেরকে তুমি কি বলবে, তাদের জন্য কোনো মেসেজ বা তারা কিভাবে আন্দোলন করবে সেইটা যদি জানাও। দেখুন, আমরা অনেক কিছুই যেমন রাস্তায় যেতে যেতে দেখতে পাই, যেমন হোর্ডিং দেখতে পাই যেটা বারবার চোখে পড়ে। যেমন ধরুন আমি যাচ্ছি, কোনো একটা ছবি আমার চোখে পড়লো বা কোনো একটা লেখা চোখে পড়লো, বারবার আমাদের যেমন ভোটের সময় দেয়ালগুলোকে আমরা দেখি যে ভোট চাই ভোট চাই ভোট চাই লেখা রয়েছে, তো যেগুলো আমাদের বারবার চোখে পড়ে, এরকমই আমি তাদের কিছু মেসেজ দিতে চাই যে তারা এভাবেও আন্দোলনটা করতে পারে, যে কীভাবে করবে। যেমন দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিছু স্টিকার যদি কেউ ছাপিয়ে নিতে পারে, এরকম কিছু স্টিকার দেখুন ছাপিয়ে নিতে পারে। যেমন ধরুন স্টপ রেপ লেখা স্টিকার, সব রকম স্টিকার হয়তো তারা পারছে না, কারণ তাদেরও অনেক বিধিনিষেধ রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, ঠিক আছে। এই যেমন দেখো একটা স্টিকার রয়েছে এখানে ন্যায় বিচার লেখা, দেখুন ন্যায় বিচার কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এই যে স্টপ রেপ, ক্লিয়ার, স্টপ রেপ। তারপর এখানে রয়েছে যেমন দেখুন বাংলা নিজের মেয়ের ন্যায় বিচার চায়, কিংবা দেখুন রয়েছে এখানে অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। এগুলোতে আমার মনে হয় কারোর কোনো প্রবলেম হতে পারে না। তো এরকম কিছু স্টিকার ছাপিয়ে, আমি স্পেশালি স্টপ রেপ নিয়েই বলছি, যদি এরকম স্টপ রেপ স্টিকার ছাপিয়ে কেউ যদি তার মোবাইলে স্টিক করে, কিংবা ধরুন সে তার বাড়ির দরজায় লাগিয়ে রাখতে পারে, স্টপ রেপ লিখলে তার তো কোনো প্রবলেম নেই, সে তো আর কোনো সংগঠন বা দলকে তারা ধাক্কা দিচ্ছে না, বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা আঘাত করছে না। তো সুতরাং আমার মনে হয় তারা নিজেদের ভয়টা কাটিয়ে যদি স্টপ রেপ কথাটা যদি তাদের দরজায় লিখতে পারে, তাদের মোবাইলে একটা স্টিকার লাগিয়ে রাখতে পারে, কিংবা ধরুন তাদের গাড়িতে একটা স্টপ রেপ স্টিকার লাগিয়ে দিল, কিংবা ধরুন প্রত্যেকের বাড়িতেই মাঝে মধ্যেই অনুষ্ঠান হয়, জন্মদিন পালন হয়, অনেক কিছুই হয়, সেই তাদের বাড়ির সামনে যদি একটা কাপড়ের মধ্যে বা একটা ব্যানারের মধ্যে যদি স্টপ রেপ কথাটা লিখে রাখতে পারে, কিংবা ধরুন এই জন্মদিনে যে উপহার দিচ্ছে সেই উপহারের সাথে যদি একটা স্টপ রেপ কার্ড উপহার দিয়ে দেয়, ঠিক আছে। কিংবা ধরুন এরকমও হতে পারে যে আমরা যখন পেমেন্ট করি, কিউআর কোডে আমরা যখন পেমেন্ট করি বা কাউকে টাকা ট্রান্সফার করি, আমরা একটা নোট দিই কী পারপাসে আমরা খরচাটা করলাম, কেন সেখানে আমরা স্টপ রেপ কথাটা লিখে দিতে পারি না? কিংবা ন্যায় বিচার চাই আমরা কথাটা লিখে দিতে পারি না? নিশ্চয়ই পারি। বা উই ডিমান্ড জাস্টিস কথাটা ইজিলি আমরা লিখে দিতে পারি। আবার এইভাবেও দেখুন আমরা আরও এরকমভাবেও ভাবতে পারি, দেখুন আমি একটা টুপি পরে আছি, ঠিক আছে, এটা আমি রোদের সময় আমরা পড়তেই পারি টুপিটা, কিন্তু টুপিতে দেখুন লেখা আছে উই ডিমান্ড জাস্টিস, ঠিক আছে। তাহলে ইজিলি এইভাবেও আমরা কিন্তু প্রতিবাদের ভাষা তুলে ধরতে পারি। হয়তো এটাই কাউকে আঘাত করা হচ্ছে না। আপনি যদি উই ডিমান্ড জাস্টিস কথাটা লিখতে অসুবিধা হয়, আপনি স্টপ রেপ লিখুন। যে কারোর মানসিকতা চেঞ্জ আমাদের করতেই হবে। মানসিকতা যদি চেঞ্জ না হয় তাহলে সমাজ সুস্থও হবে না। আর মানসিকতার পরিবর্তন আনতে হলে আপনাকে যারা লড়াই করার জন্য মাঠে নামতে পারছেন না, রাজপথ ছুঁতে পাচ্ছেন না, স্লোগান দিতে পাচ্ছেন না চিৎকার করে, তারা অনেকেই এই রকম নীরবভাবে প্রতিবাদ আপনারা করতেই পারেন। যেমন দেখুন আমি বলছি, আপনি চাইলে আপনি ধরুন বাইকার, আপনি একজন বাইক চালান, আপনাদের কাছে একটা বাইকের ফ্ল্যাগ থাকে, সেই ফ্ল্যাগে যদি আপনি স্টপ রেপ লিখে রাখতে পারেন, নিশ্চয়ই পারেন। আপনি নিশ্চয়ই সমাজকে সচেতন করতে হলে আপনারও এরকম অবদান আপনার থাকা উচিত। আর যদি আপনি চান এরকম ধরুন আপনার দোকান আছে, আপনার বিল আছে, বিলের মধ্যে আপনি একটা স্টপ রেপ স্ট্যাম্প বানিয়ে দিয়ে দিন, যেমন আপনারা পেড স্ট্যাম্প দেন, কিংবা বিলের মধ্যে বিলটা যখন ছাপাচ্ছেন কর্নারে একটা স্টপ রেপ লিখে দিন, অসুবিধা নেই। তাহলে আপনি এভাবেও কিন্তু প্রতিবাদ করতে পারেন। হয়তো আপনি সরাসরি প্রতিবাদ করতে পারছেন না, কিন্তু এভাবেও নীরবে আপনি প্রতিবাদ করতে পারেন। আপনি ধরুন বৃক্ষরোপণ করলেন, বৃক্ষরোপণ করে আপনি সেখানে লিখে দিন অভয়া অরণ্য, তাহলে আপনি ইনডাইরেক্টলি প্রতিবাদিত করলেন। ভালো করে ভাবুন, অভয়া নামটার সাথে আপনি জড়িত হলেন, সাথে আপনি একটা অরণ্য তৈরি করলেন, মানে আপনিও যে একজন প্রতিবাদী সেটা আপনি নিজেও বোঝাতে পারলেন। শুধু তাই নয়, আপনি প্রতিবাদ করতে চাইছেন বলেই আপনি কিন্তু একটা অভয়ারণ্য গড়ে তোলেন। আশেপাশে প্রচুর গাছ রয়েছে, আমার এখানে আমি দেখতে পাচ্ছি। এই গাছের পাশে যদি আমরা একটা ফ্লেক্সি লিখে দিই ছোটো করে অভয়া অরণ্য, প্রত্যেকটা গাছের পাশে, প্রত্যেকটা বাড়ির পাশে যদি অভয়া অরণ্য কথাটা লিখে দিই, তাহলে আপনিও ভাবুন না এখান দিয়ে যে কোনো না কোনো অপরাধী বাস করবে, প্রতিনিয়ত করেই, তার চোখে পড়বে। এবং তার পাশে যদি আপনি স্টপ রেপ লিখে দিতে পারেন,
ছোট একটা ফ্লেক্সে, তাহলে সেটাও তার চোখে পড়বে। তারপর দেখুন, যেটাই আপনি বেশি তাকান, যেমন ঘড়ির দিকে আপনি সব থেকে বেশি তাকান, বাড়ির দেয়াল ঘড়িতে আপনি স্টিকার লাগিয়ে রাখুন না, স্টপ রেপ, উই ডিজার্ভ জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। কারণ কেউ যতজন আসবে তারা এসে তো ওটাই দেখবে। তো সচেতনতা ওইভাবেই কিন্তু বাড়বে, যতক্ষণ না আপনি চোখে আঘাত করছেন ততক্ষণ তার মনের মধ্যেও সেই আঘাত পৌঁছবে না। তারপর তাহলে আপনি এভাবেও নীরবে প্রতিবাদ করতেই পারেন। আপনার প্রতিবাদের ভাষা সবসময় চিৎকার করেই যে হবে তা নয়। যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কিন্তু আমাদের থেকেই টাকা নিয়ে আমাদের পরিষেবা দেয়, আমরা আছি বলেই তারা পরিষেবা দিতে পারে। প্রার্থীরা এসে আমাদের থেকে ভোট চায়, কেন চায়? আমরা যাতে ভোট দিই তারা জয়যুক্ত লাভ করবে এবং আমাদের পরিষেবা দেবে। আজ কোনো একজন এক্স জনপ্রতিনিধি হতে পারে, ওয়াই জনপ্রতিনিধি হতে পারে, জেড জনপ্রতিনিধি হতে পারে, সবাই কিন্তু আমাদের কাছেই আসবে। আপনার জন্যই কিন্তু ওরা, বা আমাদের জন্যই কিন্তু ওরা, ওদের জন্য আমরা এরকম কিন্তু নয়। তাই সুতরাং আপনি আপনার স্বাধীনভাবে বাঁচার রাস্তা নিজে খুঁজে বার করুন। আপনি অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায়ের প্রতিবাদ যদি না করতে থাকেন তাহলে কিন্তু অপরাধ জগৎ আরও বড় হবে। আপনি নিজেই ভেবে দেখুন না, আপনার সন্তান যদি টিচারের কাছে পড়ছে, টিচার কী করলো, একটা ভুল করেছে বলে বা কোনো একটা ভুল কাজ করেছে বলে তাকে মারলো, ঠিক আছে, মারার পর বা বকলো, আপনাকে যখনই সে এসে বলছে আপনি সঙ্গে সঙ্গে টিচারকে বলছেন না এভাবে মারবেন না, এভাবে গায়ে হাত দেবেন না, এভাবে এই করবেন না, ওভাবে ওই করবেন না। তাহলে সে সন্তান আপনার বুঝে গেল যে আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমার মা বাবা ঠিক আমাকে বাঁচিয়ে দেবে, আমার অভিভাবক ঠিক বাঁচিয়ে দেবে। ঠিক এই অপরাধীরা কোনো না কোনো অভিভাবকের হাত মাথায় রয়েছে বলেই বিভিন্ন জায়গায় অপরাধ করে বেরিয়ে যাচ্ছে। তারা নিজেদের রাস্তা নিজেরা খুঁজে নিচ্ছে যে আমি অপরাধ করবো, আমি ঠিক বেঁচে যাব। তার জন্য এরকম নৃশংস ঘটনা ওরা ঘটাতে পারে, কারণ ওরা জানে আজ না হয় কাল আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। যারা নীরব প্রতিবাদ করতে চাইছেন, দেখুন এরকমভাবে আপনারা নীরব প্রতিবাদ করতেই পারেন। দেখুন এই যে আইডি কার্ড হোল্ডার, ঠিক আছে, তাতে লেখা রয়েছে জাস্টিস ফর আরজি কর। আপনি মেট্রোয় ওঠার আগে পড়ে নিন, আবার মেট্রো থেকে নামার সময় আপনি খুলে দেবেন। সচেতনতা বৃদ্ধি। আপনার পাশের লোকটা হয়তো মনে মনে প্রতিবাদ করতে চাইছে, সে করতে পারছে না, আপনাকে দেখে সে শিখবে। আপনি স্ট্যাম্প বানিয়ে নিন, উই ডিজার্ভ জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, বা অথবা এখানে ন্যায় বিচার চাই, আপনার স্ট্যাম্প বানিয়ে নিন, ঠিক আছে। এই দেখুন, যদি এটাও অসুবিধা হয় আপনারা স্টপ রেপ স্ট্যাম্প বানান। আমি একটু আগেই বললাম আপনাদের যে ডাক্তার যারা রয়েছেন যে তারা আপনাদের প্রেসক্রিপশানে স্ট্যাম্প দিতে পারেন। আবার যাদের বিল, যারা দোকান রয়েছে যাদের স্পেশালি, তারা একটা স্টপ রেপ স্ট্যাম্প বানিয়ে নিন বা বিলের মধ্যে স্টপ রেপ ছাপিয়ে নিন। আবার ধরুন যাদের মিষ্টির দোকান রয়েছে, তাদের মিষ্টির বাক্সেও তো আপনারা লিখতে পারেন, স্টপ রেপ তো লিখে রাখতেই পারেন। কারণ আপনি সচেতন করতে হলে আপনাকে সব রকম দিক থেকে লড়াই করতে হবে। আপনি রেগুলার বেসিসে যেখানেই যাত্রা করেন না কেন, যেখানেই যান না কেন, আপনার মোবাইল প্রতিনিয়ত চিৎকার করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে, যেটা দেখে আপনার পাশের লোকটা শিখবে। মানসিকতার পরিবর্তন আনতে হলে আপনাকে সব কিছু নিয়েই ভাবতে হবে। যেমন এই আপনারা দেখুন, মুচি দাদাদের থেকে জুতো সেলাই করিয়ে 20 টাকা যদি হয়, সেখানে আপনারা 15 টাকা, সেটাকে 15 টাকা করার জন্য প্রচুর নাচ গান করেন তো। কিন্তু দেখুন আবার রেস্টুরেন্টে গিয়ে 200 টাকার খাবারটা, মানে যেটা 200 টাকাতেও পাওয়া যেতে পারে, সেটা কিন্তু 400 টাকা দিয়ে খেয়ে আসে। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ঠিক আছে, তাদের সাথে বার্গেনিং করেন আপনি, যে না 50 টাকা দেওয়া যাবে না, এটা 30 টাকায় যাই আমি, এই ওই সেই এত কিছু করেন। কিন্তু ঠিক মলে গিয়ে ডিসকাউন্টের প্রেমে পড়ে, মানে 50% অফ, মানে 40% অফ, 60% অফ, এরকম প্রেমে পড়ে, ব্র্যান্ডেড জিনিসের প্রেমে পড়ে আপনারা কিন্তু বেশি দাম দিয়েও জিনিসপত্র কিনে থাকেন, নিশ্চয়ই করেন। আপনার সন্তানের জন্য আপনি 5টা ব্র্যান্ডেড জামা কিনলেন, কিন্তু যদি 5টা ব্র্যান্ডেড জামা না কিনে 4টে কিনুন, একটা যে পথ শিশুরা থাকে তাদের যদি একটা জামা কিনে দেন, ভালো হয় না? ঠিক আপনি বড় রেস্টুরেন্টে যেরকম খেতে যাচ্ছেন, খেলেন এবং কিছুটা খাবার কিছু পথ শিশুদের জন্য দিলেন, এটা কি করা যেতে পারে না? নিশ্চয়ই করা যেতে পারে, 100% করা যেতে পারে, কিন্তু আমরা করি না। কারণ আমরা দেখানোর সমাজে বাস করি, যেখানে দেখাতে হয় আমাদের যে আমি কি করলাম, আমার কি স্ট্যাটাস, আমি কিভাবে মেনটেন করি, আমি কতটা ভালো আছি, সেটা দেখানোর জন্য আমরা কিন্তু অনেক কিছুই করে থাকি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আপনারা 4 তলা থেকে যখন
আপনাদের ওয়েস্টেজ খাবার মানে বা খেতে পারবেন না, সেটা 4তলার জানলা থেকে ছুঁড়ে নিচে ফেলে দেন, ডাস্টবিনে দেন তো। কেন ওই খাবারটাই নিচে এসে একটু কুকুর বেড়ালদের দিয়ে দিতে পারেন না? করেন না। আগে মানসিকতার পরিবর্তন আনুন। আমাদের যে ডাক্তার বোন, আমাদের যে শহীদ ডাক্তার বোন আরজি করে, যে আপনারা যাকে অভয়া নামে চেনেন, সে কিন্তু লড়াই করা শিখিয়ে দিয়ে গেছে। সে সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছে, যাতে সাধারণ মানুষ একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা পায়, তার জন্য সে লড়াই করা শিখিয়ে দিয়ে গেছে। সে কিন্তু নিজের বিপদ আছে জেনেও সে কিন্তু প্রতিবাদ করেছে, বিরোধিতা করেছে। তার জন্য তাকে নৃশংসভাবে হত্যা হতে হয়েছে এবং তাকে ধর্ষণ হতে হয়েছে। বা খুব খারাপ ঘটনা এটা একটা, মানে যেটা মেনে নেওয়া যায় না। অভয়ার মা বাবা কি কঠিন লড়াইটাই না লড়ছে, কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাদের সংগ্রামটা চালিয়ে যেতে হচ্ছে। ওই দুটো মানুষ কিভাবে লড়াই করছে আপনারা জানেন? এই অভয়ার থেকে যেমন আমাদের এখানকার প্রচুর মেয়েরা, প্রচুর দিদিরা, প্রচুর বোনেরা লড়াই করতে শিখেছে, সংগ্রাম করতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, ঠিক অভয়ার মা বাবার থেকেও আমাদের এখানে অনেক মায়েরা প্রতিবাদ করতে শিখেছে। আপনার আশেপাশেই দেখবেন এই রকম অপরাধের শিকার কোনো না কোনো মা বাবা রয়েছেই। তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে প্রতিবাদ করান, আর আপনিও করুন। আপনার জন্য কিন্তু এই সমাজ অপেক্ষা করছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি ন্যায় বিচার ছিনিয়ে আনতে লড়াই করে থাকেন, আর যদি ন্যায় বিচার চলে আসে, তাহলে জানবেন আপনিও একটা সুস্থ সমাজ পেলেন এবং সমাজ একটা সুস্থ সমাজ পেল। এইরকম একটা ঘৃণ্য অপরাধ মানে আপনি মেনে নিতে পারলেন? ভেবে দেখুন তো, যে ও আপনার মেয়ে কিংবা আপনার বোন কিংবা আপনার দিদি। কেন এখনো অবধি আপনারা অভয়াকে আপনার বোন বা আপনার দিদি বা আপনার মেয়ে মেনে নিতে পারেননি? যতক্ষণ মানুষের নিজের গায়ে আগুনটা না লাগে, মানুষের চেতনা আসে না। মানে আপনার নিজের গায়ে আগুনটা লাগার জন্য অপেক্ষা করছেন। কি হবে চুপচাপ থেকে? একটু তো প্রতিবাদ করবেন। তার জন্য এত ভয়? দৈনন্দিন জীবনে প্রতিদিন আপনাকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন। তাহলে আর ভয় কোথায়? আর কিসের ভয় আপনার? আপনার নিজের পরিবার, নিজের বন্ধুবান্ধব, নিজের প্রতিবেশীদের একটা সুস্থ সমাজ উপহার দিতে আপনিও নীরবে প্রতিবাদ করতে পারেন। এতে কোনো অপরাধ নেই, এতে ভয় পাওয়ারও কিছু নেই। কারণ লড়াইটা কারোর একার নয়, লড়াইটা এখন সবার। আর একটা কথা ভেবে দেখুন, অভয়ার মা বাবা কতটা শক্ত হলে সেই মানুষটা এভাবে লড়াইটা করতে পারে। কত দিন ধরে কত বাধা বিপত্তির মধ্যে দিয়ে গিয়ে সংগ্রামটাকে চালিয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই প্রায় 1 বছর হতে চলেছে, তো এই দীর্ঘদিন ধরে যখন তুমি আন্দোলনে রয়েছো, তো আন্দোলনকে কিভাবে দেখছো এবং আন্দোলন থেকে পরবর্তীকালে কি চাইছো সেইটা যদি জানাও। দেখুন, আমরা অনেক দিন ধরেই আন্দোলনে রয়েছি শুধু ন্যায় বিচারের জন্য, এটা আমরা সবাই জানি। ভালো করে ভেবে দেখুন, আমাদের এখানকার অনেক কথা গ্রামাঞ্চলে যায় না, গ্রামাঞ্চলের অনেক কথা আমাদের শহরাঞ্চলে আসে না। এরকম অনেক ঘটনা আছে, যে দুর্ঘটনা বা ঘটানো ঘটনা, যেগুলো অর্থের প্রলোভন দেখিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় বা ধামা চাপা দেওয়া হয়। কিন্তু এই আন্দোলনকে অর্থের প্রলোভন দেখিয়ে দমন করা যায়নি এবং আগামী দিনেও যাবে না। আর আরও সব থেকে বড় কথা, আমাদের যেটা করতে হবে, সকল মানুষকে একই ছাতার তলায় এনে, ন্যায় বিচারের ছাতার তলায় এনে বা ন্যায় বিচারের লড়াইয়ের ছাতার তলায় এনে বা অভয়া আন্দোলনের ছাতার তলায় এনে আবার একইভাবে শক্তিশালী হয়ে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। এবং আমরা আশা করছি, ঠিক যেভাবে আন্দোলনের জন্য প্রত্যেকটা ধাপে ধাপে একটু একটু করে আশার আলো দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে আমাদের আন্দোলন আরও তীব্র করে, আরও দ্রুত আমাদের আশার আলো দেখার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। এবং আমাদের বিশ্বাস, একদিন না একদিন আমরা বিচার ছিনিয়ে নেবই এবং এটা দ্রুত ছিনিয়ে নেব। আর আমরা সবাই একত্রিতভাবে যেভাবে গলা ফাটিয়ে বলেছিলাম, অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠিক এই কথা মাথায় রেখে আমরা এই সমাজ থেকে ধর্ষকদের বিদায় জানাতে পারব। আপনারা এই ন্যায় বিচারের লড়াইয়ের পাশে থাকুন, সাথে থাকুন।
অভয়ার মা বাবার থেকে শক্তি সংগ্রহ করুন। আর এই শক্তি সংগ্রহ করে আপনার আশেপাশে এরকমই যে মা বাবারা রয়েছে তাদের মনে সাহসের যোগান দিন এবং তাদের মনকে আরও শক্তিশালী করে তুলুন, যাতে তারাও এই ন্যায় বিচারের লড়াইতে সামিল হয় এবং নিজের জন্যও ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারে। আচ্ছা, এই আমার পরের প্রশ্ন হলো যে এই এতদিন ধরে আন্দোলনে তো তুমিও দেখেছো, আমিও দেখেছি যে যারা তুলনামূলকভাবে ইয়ং, অর্থাৎ কিনা এই স্কুল কলেজ, মানে কলেজই ধরছি, তাদের সংখ্যা তুলনামূলকভাবে একটু হলেও কম। তুলনামূলকভাবে যারা এই 40 বা তারপরের জেনারেশন, সেই সংখ্যাটা মানে একটু হলেও অ্যাক্টিভ দেখেছি। এবার সেখানে দাঁড়িয়ে তুমি যখন এতদিন ধরে আন্দোলনে রয়েছো, তুমি মানে এই তাদের এই যা যুবক যুবতী, তাদের যুব সম্প্রদায়ের জন্য কি বলবে এবং সকলের জন্য সেটা যদি জানাও। দেখুন, মানে আমাদের এই আন্দোলনে, মানে এই অভয়া আন্দোলন, আপনার অভয়াকে যদি আপনি আপনার মেয়ে ভেবে থাকেন, অভয়াকে যদি আপনি আপনার বোন ভেবে থাকেন, অভয়াকে যদি আপনি আপনার দিদি ভেবে থাকেন, তাহলে একটাই কথা বলবো যে অনেক ছোট ছোট বাচ্চারা, পৃথাসের মতন, জয়ীদের মতন অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু এই আন্দোলনে এসে জড়িত হয়েছে। তারা আন্দোলন করতে শিখেছে, তারা বুঝতে শিখেছে যে একটা ঘৃণ্য অপরাধ হয়েছে, তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে শিখেছে, তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলতে শিখেছে এবং ওদের দেখে অনেকেই শিখছে, অনেক বড়রাও শিখছে। তাই সবাইকেই বলবো, সব মায়েদের বা অভিভাবকদের বলবো যে আপনার নিজের সন্তানকেও এগিয়ে আসতে বলুন, প্রতিবাদ করতে শেখান। আজ প্রতিবাদ করতে জানলেই সে কিন্তু ভবিষ্যতে তার প্রয়োজনে সে প্রতিবাদ করতে পারবে। আর যদি সে না জানে, ভবিষ্যতে কিন্তু সেও চুপচাপ থাকবে এবং কোনো না কোনো অপরাধের শিকার হবে। আচ্ছা, তো আমার পরের প্রশ্ন হলো যে এই এতদিন ধরে তো তুমি অনেক কিছু দেখছো, এবার সেখানে আজকের দিনে দাঁড়িয়ে যখন এই একটা ধর্মীয় ভেদাভেদ এবং সেইটাকেই নিয়ে একটা রাজনৈতিক ইস্যু এবং সেটাকেই মানে ধর্মীয় ভেদাভেদটা খুব বড় করে একটা ইস্যু করা হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে তুমি একজন বিশ্বনাগরিক হিসেবে শান্তি ও সম্প্রীতির পক্ষে কি বার্তা দিতে চাও? মানে একটু অন্যরকমভাবে বলছি, গাছেরও তো প্রাণ আছে, কিন্তু গাছটা কোন ধর্মের আমরা জানি না। আমরা অনেক সময় অনেক পশু পাখিকে আমরা পুষি, তারা কোন ধর্মের আমরা জানি না। সৃষ্টিকর্তা কিন্তু কোনো ধর্ম সৃষ্টি করেনি। যখন ধরুন একটা অসুস্থ ব্যক্তির রক্তের দরকার হয়, এমার্জেন্সিতে রক্তের দরকার, তখন কি রক্তটা দেওয়ার সময় দেখা হয় তার পরিবার কি জিজ্ঞাসা করে এই যে রক্তটা দিচ্ছেন এটা কোন ধর্মের রক্ত? কোনোদিনও না। রাস্তায় যদি একটা দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যদি কোনো বা গুটি কয়েক ব্যক্তি যদি হসপিটালে নিয়ে যায়, তখন কি তার পরিবারের লোক জিজ্ঞাসা করে যে আচ্ছা দাদা, যিনি নিয়ে এলেন উনি কোন ধর্মের? কোনোদিনও এটা করা হয় না। ইভেন তাই নয়, যখন আমরা কোনো একটা উবের বুক করি কিংবা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই, আমরা কি জিজ্ঞাসা করি যে দাদা আপনি কোন ধর্মে? যে রান্না করেছে কোন ধর্মে? যে গাড়ি চালাচ্ছে সে কোন ধর্মে? তাহলে এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কোনো দরকার পড়ে না। সবাই সমান, সে তার নিজের কাজকে ভালোবাসে, সে নিজের কাজ ভালোভাবে পালন করতে চায় এবং সেটাই তার ধর্ম, মানে তার কাজটাই তার ধর্ম। তো তন্ময়দা, আমার পরের প্রশ্ন হলো যে এই দীর্ঘদিন ধরে যে তুমি এই আন্দোলনে রয়েছো, তো তোমায় যদি জিজ্ঞেস করা হয় এই আন্দোলন থেকে তুমি কি পেয়েছো, তো সেইটা কি বলবে? আসলে আন্দোলনটা এমনভাবে শুরু হয়েছে, মানে আমাদের ডাক্তার বোন অভয়া বা শহীদ বোন অভয়া, ও কিন্তু অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে এবং মানুষকে শিখিয়ে যাচ্ছে যে প্রতিবাদ কি করে করতে হবে। প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছে যে প্রতিবাদ করতে, যাতে কোনো একটা অপরাধ হলো, কোনো একটা ঘটনা ঘটলো, যাতে চুপচাপ না থাকে। ঠিক এটাই আমি শিখছি। প্রতিদিন আমি শিখে চলেছি যে কিভাবে আমি প্রতিবাদ করব। যেমন চিৎকার করে প্রতিবাদ করতে শিখেছি, তেমন আমি নীরবে প্রতিবাদ করতেও শিখেছি। আর এটা বলতে পারি যে পেয়েছি অনেক দাদা দিদিদের পেয়েছি, মানে যারা খুব আপন করে নিয়েছে, যারা মানে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, তারা আমাকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখিয়ে যাচ্ছে এবং শিখিয়ে যাচ্ছে মানুষের পাশে কি করে থাকতে হবে বা কোনো অপরাধের বিরুদ্ধে কি করে লড়াই করতে হবে, কিভাবে রাজপথ আগলে থাকতে হবে। এই সব কিছু কিন্তু আমি অনেক মানে তাদের থেকে আমি শিখেছি, যাদের সাথে আমি প্রতিনিয়ত আমি সময় কাটাচ্ছি। অনেক ছোটদের থেকেও অনেক কিছু শিখেছি। তারা যদি ওইটুকু বয়স থেকে প্রতিবাদ করা শিখতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাদের যে মানুষগুলোকে পাশে পাবো তাদেরকে আমি একইভাবে শিখিয়ে যাব, এটাই আমার প্রতিজ্ঞা। যারা অনেক বয়স্ক রয়েছেন তাদের থেকেও শিখেছি। অনেক মানুষ রয়েছে যারা প্রপারলি হাঁটতে পারেন না, যারা প্রপারলি কথা বলতে পারেন না, তাদের থেকে আমি শিখেছি। এবং তারা যদি এইভাবে পথে নেমে লড়াই করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আরও সবথেকে বড় কথা,
দেখেছেন যে এই আন্দোলনে যারা রিক্সা চালক দাদারা রয়েছে, ঠিক আছে, যারা উবের চালক দাদারা রয়েছে বা সুইগির দাদারা যারা রয়েছে, তারা কিন্তু আন্দোলন করেছে। এবং তারা যদি কাজের পরে তাদের আন্দোলন করতে পারে বা প্রতিবাদ করতে পারে, তাহলে আমি কেন আমার কাজের পর আমিও প্রতিবাদ করতে পারবো না? এই শিক্ষাটা আমি আজীবন আমি বহন করে নিয়ে যাব। তো দীর্ঘদিন ধরে তোমাকে মানে যতদিন আন্দোলনে দেখছি, এবার দেখছি এই বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, এই প্রশ্নগুলো হাতে নিয়ে, এবার এই প্রশ্নগুলো সম্বন্ধে যদি কিছু বলো। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আমাদের ডাক্তার বোনের মা বাবার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, যেগুলো আমাদের উচিত সবার সামনে তুলে ধরার। মানে যে প্রশ্নগুলোর উত্তর আজও কিন্তু কেউ দিতে পারেনি বা দিতে চায়নি, এবং যে প্রশ্নগুলো তুলে না ধরলে ন্যায় বিচার পেতে অনেকটা সময় লাগবে। দেবজ্যোতি আমাদের প্রিয় দেবজ্যোতি একটা খুব সুন্দর কথা বলে, হাতে 5টা আঙুল হয়তো সমান হয় না, কিন্তু প্রত্যেকটা আঙুল কিন্তু একটার সাথে একটা যুক্ত থাকে, যাতে কোনো একটা কাজকে আমরা ভালোভাবে করতে পারি অথবা কোনো একটা জিনিসকে শক্ত করে ধরতে পারি। দেবজ্যোতির ওই কথা টেনেই আমি বলছি, আমাদের কিন্তু সবাইকে একসাথেই লড়াই করতে হবে। বিভিন্ন মতাদর্শের লোক হোক না কেন, তাদের সবাইকে কিন্তু একসাথে আমাদের লড়তে হবে। যদি একসাথে আমরা লড়তে পারি, তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা কিন্তু ন্যায় বিচার পেতে পারি। এবং এই প্রশ্নগুলো আমি সবাইকে বলবো, যে যার বাড়ির দেয়ালে যদি একটু লিখে রাখতে পারেন, স্টিকার বানিয়ে নিতে যদি পারেন, কোশ্চেনগুলো বিভিন্ন জায়গায় স্টিক করে দিলেন ছোট ছোট করে, যাতে মানুষের চোখে পড়ে এবং মানুষ এই প্রশ্নগুলো নিজেরা মাথার মধ্যে গেঁথে নিতে পারে, এবং একটা মানুষ আরেকটা মানুষকে যাতে এই কোশ্চেনগুলো করতে পারে। আমি সবাইকেই বলি, বাড়ির দরজায় একটা স্টপ রেপ লিখে রাখুন, যদি লিখতে পারেন খুব ভালো হয়। আর যদি পারেন একটা করে কোশ্চেন যদি আপনারা এই যে প্রশ্নগুলো আপনারা দেখলেন, সেই প্রশ্নগুলো যদি আপনারা একটু লিখে রাখতে পারেন, কোনো একটা জায়গায় স্টিক করে রাখতে পারেন, তাহলে আমার মনে হয় মানুষের সচেতনতা বাড়বে, আন্দোলনের সাথে আরও ইনভলভ হতে পারবে, এবং তারাও এই কোশ্চেনগুলো জনসাধারণের কাছে তুলে ধরবে। হয়তো যারা এই কোশ্চেনগুলো জানে না, তাদের কাছে এই কোশ্চেনগুলো পৌঁছে যাবে, এবং আমাদের উচিত প্রতিটা মানুষের কাছে যাতে এই কোশ্চেনগুলো থাকে। ডিমান্ড জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আমাদের ডাক্তার। এসব প্রশ্নের চিঠি পড়ো আর উত্তর তুলে ধরো, ছিঁড়ে মৃত্যুর পরোয়ানা তুমি তার চেয়ে আরো বড়। এই যে মনের আলো জ্বালা, এই যে বোধের কথা বলা, এই যে ধূসর রাতে আজ কি দারুণ জাগা, এই যে ক্ষত চিনে রাখা, এই যে ব্যথা ফিরে দেখা, এই যে নিথর কালে আজ কি দারুণ জাগা। ধর্মেলে সাজবাতি আজ পায়ে পায়ে হাঁটি, আজ জেগে ভিজে মাটি।